আসসালামু আলাইকুম। দেখো, এর আগের ক্লাসে আমি শিলা সম্পর্কে আলোচনা করেছিলাম। শিলা শ্রেণীবিভাগ। শিলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এর আগের দিন আমরা শিলা আলোচনা করেছিলাম। কি ছিল? শিলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছিলাম: আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত। আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এবং আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ দেখেছিলাম। আগ্নেয় শিলাকে প্রধানত নিঃসারী শিলা এবং উদ্বেদী শিলা দুভাগে ভাগ করা যায়। নিঃসারী শিলাকে আবার দুভাগে ভাগ করা যায়: লাভা শিলা এবং পাইরোক্লাস্টিক। এবং উদ্বেদী শিলাকে দুভাগে ভাগ করা যায়: পাতালিক, উপপাতালিক। এবং আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, অর্থাৎ আগ্নেয় শিলার আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। চলো আজকে আমরা পাললিক শিলা দিয়ে শুরু করি। পাললিক শিলা সম্পর্কে জানি প্রথমত। আর আগ্নেয় শিলা, পাললিক শিলা জানার আগে আগ্নেয় শিলার একটা বিষয় বাদ গিয়েছিল। দেখো, আগ্নেয় শিলা প্রধান দুটো উদাহরণ দিয়েছিলাম, একটা হচ্ছে গ্রানাইট এবং ব্যাসল্ট। প্রধান কয়েকটি আগ্নেয় শিলার মধ্যে যেমন গ্রানাইট, ব্যাসল্ট আছে, এগুলোর কয়েকটি বৈশিষ্ট্য তোমরা পড়ে যাবে। কারণ অনেক সময় গ্রানাইট টিকা চলে আসতে পারে, ব্যাসল্ট টিকা চলে আসতে পারে। গ্রানাইট যদি টিকা আসে তাহলে গ্রানাইট সম্পর্কে কিছু বলি। দেখো, গ্রানাইট শিলা প্রধানত মহাদেশীয় ভূত্বক দিয়ে তৈরি। মহাদেশীয় ভূত্বক কি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এই গ্রানাইট শিলার রং কেমন? হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের হয়। হালকা সাদা ধূসর থেকে গ্রানাইট শিলা হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের হয়। গ্রানাইট শিলা কি কি দিয়ে তৈরি? আগে আমি বলেছিলাম কোয়ার্টজ, ফেলসপার, মাইকা এবং হর্নব্লেড। যখন শিলার সংজ্ঞা দিয়েছিলাম তখন বলেছিলাম কোয়ার্টজ, ফেলসপার, হর্নব্লেড এবং মাইকা ইত্যাদি খনিজ দ্বারা এই শিলা গঠিত। এই গ্রানাইট শিলা খুব কি শক্ত এবং ভারী। কারণ আমরা জানি আগ্নেয় শিলার বৈশিষ্ট্যতে বলেছি যে আগ্নেয় শিলা খুব শক্ত এবং ভারী, এবং এটা ধীরে ধীরে শীতল এবং জমাট বাঁধে। কারণ কি? এর দানাগুলো বড় হয়। গ্রানাইট শিলা দানাগুলো অপেক্ষাকৃত বড় হয়, তাই জন্য এ ধীরে ধীরে জমাট বাঁধতে দেরি হয়। এবং গ্রানাইট শিলা প্রধানত গোলাকার হয়। গ্রানাইট শিলার ভূমিরূপ গোলাকার হয়। গোলাকার হয় গ্রানাইট শিলার ভূমিরূপ গোলাকার হয়। আর একটা দেখো, ব্যাসল্ট সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা গ্রানাইট সম্পর্কে জানলাম, এবার ব্যাসল্ট সম্পর্কে জানবো। দেখো, ব্যাসল্ট সাধারণত মহাসাগরীয় ভূত্বক দিয়ে তৈরি হয়। মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এবং এটাও সেম, যে খুব শক্ত এবং ভারী হয়। যেহেতু আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, তাহলে দুটোরই ক্ষেত্রে সেম হবে, খুব শক্ত এবং ভারী হবে। এটা দেখতে কেমন? গাঢ় ধূসর থেকে কালো রঙের। এটা সাধারণত ধূসর থেকে কালো রঙের দেখতে হয়। এইটা প্রধানত কি কি খনিজ দ্বারা গঠিত? কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন। কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন এবং পাইরক্সিন এই চার প্রকার খনিজ দ্বারা গঠিত। এই ব্যাসল্ট শিলা অপেক্ষাকৃত ক্ষুদ্র আকৃতির হওয়ায় এরা তাড়াতাড়ি, দানাগুলো ক্ষুদ্র আকৃতির হওয়ায় তাড়াতাড়ি জমাট বাঁধে। এবং ব্যাসল্ট শিলা ভূমিরূপ কেমন হয়? চ্যাপ্টা আকৃতি। তাহলে গ্রানাইট এবং ব্যাসল্টের মধ্যে আমরা একটা পার্থক্য তৈরি করে ফেলি। 2 নম্বরে যদি আসে গ্রানাইট এবং ব্যাসল্টের মধ্যে পার্থক্য, ধরো গ্রানাইট আর এদিকে দিচ্ছি ব্যাসল্ট। প্রথম গ্রানাইট এবং ব্যাসল্ট, এইটা দিয়ে কি? গ্রানাইট শিলা দিয়ে মহাদেশীয় ভূত্বক, আর ব্যাসল্ট দিয়ে মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়। গ্রানাইট দিয়ে মহাদেশীয় ভূত্বক, ব্যাসল্ট দিয়ে মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়। এইটা দেখতে কেমন? সাদা ধূসর থেকে গোলাপি রঙের হয়, আর এটা ধূসর থেকে কালো রঙের হয়। সাদা ধূসর থেকে গোলাপি রঙের হয়, এটা কালো রঙের হয়। এটা মহাদেশীয় ভূত্বক, এটা মহাসাগরীয় ভূত্বক। এটা কি কি খনিজ দিয়ে গঠিত? ফেলসপার, গ্রানাইট, ফেলসপার, হর্নব্লেড, মাইকা, কোয়ার্টজ। দেখো, একটা ফোন চলে এসেছিল। দেখো কি কি ভূত্বক। গ্রানাইট শিলা কোয়ার্টজ, ফেলসপার, হর্নব্লেড, মাইকা। আর এটা কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন, পাইরক্সিন। কোয়ার্টজ, ফেলসপার দুটোতেই কমন আছে। এটা অলিভিন এবং পাইরক্সিন, এখানে হর্নব্লেড এবং মাইকা দ্বারা গঠিত। তারপরে দেখো,
এই শিলা আমরা কি বলেছি, গ্রানাইটের দানাগুলো অপেক্ষাকৃত বড় হয় এবং এখানকার দানাগুলো ছোট হয়। তাহলে এটা জমাট বাঁধতে দানাগুলো বড় হলে দেরি হবে, এটা জমাট বাঁধতে তাড়াতাড়ি হবে। তাহলে কি কি হলো, এই প্রধান হচ্ছে এইটা আরেকটা ভূমিরূপ হচ্ছে গোলাকার গ্রানাইট, গোলাকার ভূমিরূপ হয়। গ্রানাইট থেকে মনে রেখে দেবে গ আছে গোলাকার, আর ব্যাসল্ট হচ্ছে চ্যাপ্টা আকৃতি। তাহলে গ্রানাইটের ভূমিরূপ হয় গোলাকার, এর ভূমিরূপ হয় চ্যাপ্টা। গ্রানাইট মহাদেশীয় ভূত্বক তৈরি হয়, ব্যাসল্ট দিয়ে মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়। গ্রানাইট কালো ধূসর, এই গ্রানাইট সাদা ধূসর থেকে গোলাপি রঙের হয়, এটা কালো থেকে ধূসর থেকে কালো রঙের হয়। এই কণাগুলি খুব বড় বড় হয়, এর কণাগুলো অপেক্ষিত সূক্ষ্ম হয়, এটা জমাট বাঁধতে দেরি হয়, এটা তাড়াতাড়ি জমাট বাঁধে। তাহলে গ্রানাইট এবং ব্যাসল্ট সম্পর্কে আমরা জানতে পারলাম। দেখো আমাদের আগ্নেয় শিলা হয়ে গেল। আগ্নেয় শিলার প্রধান দুটি আগ্নেয় শিলা গ্রানাইট ব্যাসল্ট সম্পর্কে আলোচনা করা হলো। এবার দেখো আমাদের পাললিক শিলায় আমরা চলে আসি। দেখো প্রথমত এই আগ্নেয় শিলা বহুদিন ধরে কি হয়, বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলোর মধ্যে পড়ে। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা এক স্থান থেকে যখন অন্য স্থানে পরিবাহিত হয়ে নদী বা হ্রদের তলদেশে জমা হতে থাকে। তাহলে কি জানতে পারলাম, আগ্নেয় শিলা বিভিন্ন নদী বা হ্রদের তলদেশে কি হয়, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা পরিবাহিত হয়ে হ্রদের তলদেশে বা নদীর তলদেশে ধীরে ধীরে জমা হয় এবং এগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়। ধীরে ধীরে জমা হয়, কি হয়, স্তরে স্তরে সঞ্চিত হয়ে আস্তে আস্তে শক্ত জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। তাহলে কি জানতে পারলাম, আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি দ্বারা নদী, হ্রদ এবং সমুদ্রের তলদেশে জমা হয়ে স্তরে স্তরে জমা হয়, অপেক্ষাকৃত কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। এই শিলা পলি দ্বারা সৃষ্টি হয় বলে এর নাম হচ্ছে পাললিক শিলা। পলি জমা হয়ে হয়ে সৃষ্টি হচ্ছে বলে এর নাম হচ্ছে পাললিক শিলা। এই শিলাতে কি বালি, পলি এবং কাদার ভাগটা বেশি থাকে। এই পাললিক শিলার মধ্যে বালি, পলি ইত্যাদি কাদার ভাগ বেশি থাকে। দেখো পাললিক শিলাকে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। পাললিক শিলার কি কি বৈশিষ্ট্য হবে। পাললিক শিলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, যেগুলো আগ্নেয় শিলা এবং রূপান্তর শিলা এটা দেখা যায় না, এমন একটা বৈশিষ্ট্য হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, যা আগ্নেয় এবং রূপান্তর শিলায় দেখা যায় না। এই শিলায় সছিদ্রতা এবং ভঙ্গুরতা বেশি। আগ্নেয় শিলা এবং রূপান্তর শিলার তুলনায় এই শিলা ভঙ্গুরতা মানে সহজে ভেঙে যায়, ভঙ্গুরতা এবং সছিদ্রতা মানে ছিদ্রর পরিমাণ বেশি থাকে, ভঙ্গুরতা এবং সছিদ্রতার পরিমাণ বেশি থাকে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য জীবাশ্ম দেখা যায়। 2 নম্বর হচ্ছে সছিদ্রতা এবং ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। যখনই সছিদ্রতা বেশি থাকবে তখন প্রবেশ্যতা বেশি হবে, অর্থাৎ বায়ু এবং গ্যাস সহজে প্রবেশ করতে পারবে, প্রবেশ্যতা বেশি। কি হবে 3 নম্বর বৈশিষ্ট্য, প্রবেশ্যতা বেশি। 4 নম্বর, এতে স্তরায়ন তল দেখা যায়, স্তরায়ন তল দেখা যায়, স্তরায়ন তল দেখা যায়। এই শিলায় প্রধান বৈশিষ্ট্য 4 নম্বরে হচ্ছে স্তরায়ন তল দেখা যায়। 5 নম্বর, কয়লা, খনিজ তেল ইত্যাদি এবং প্রাকৃতিক গ্যাস এখান থেকে উত্তোলন করা হয়। এই পাললিক শিলায় কি পাওয়া যায়, কয়লা, খনিজ তেল, বিভিন্ন প্রাকৃতিক গ্যাস এখানে পাওয়া যায়। কয়লা, খনিজ তেল ইত্যাদি এবং প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল, বিভিন্ন প্রাকৃতিক গ্যাস। এবং কি হয়, এতে কাঠিন্য পরিমাণ আগ্নেয় শিলার থেকে এবং রূপান্তর শিলার থেকে কম, মানে শক্তের পরিমাণ এই আগ্নেয় শিলা বলেছিলাম খুব শক্ত হয়, সেই তুলনায় এটা কম হয়। তাহলে আমরা প্রধান যে বৈশিষ্ট্য, এই শিলায় জীবাশ্ম দেখা যায়, এই শিলায় ভঙ্গুরতা বেশি, এই শিলার প্রবেশ্যতা বেশি, এই শিলায় স্তরায়ন তল দেখা যায়, এই শিলায় কয়লা, খনিজ তেল ইত্যাদি পাওয়া যায়। অর্থাৎ পাললিক শিলার প্রধান যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম, জীবাশ্ম দেখা যায়, ভঙ্গুরতা পরিমাণ যথেষ্ট বেশি, প্রবেশ্যতা বেশি, স্তরায়ন তল দেখা যায়, কয়লা, খনিজ তেল ইত্যাদি পাওয়া যায় এবং অন্যান্য শিলার তুলনায় এই শিলা খুব হালকা হয় এবং ভেঙে যাওয়ার পরিমাণও বেশি। অনেক সময় তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? এই জীবাশ্ম দিয়ে যেটা বললাম, দেখো পাললিক শিলায়
জীবাশ্ম দেখা যায় কেন? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যাওয়ার প্রধান কারণ হচ্ছে সমুদ্র বা হ্রদের তলায় যখন পলি জমা হতে থাকে তখন তার মধ্যে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীদেহ চাপা পড়ে। কি জানি আমরা, যখন সমুদ্র বা হ্রদের তলদেশে পলি জমা হয়, সমুদ্র বা হ্রদের তলদেশে যখন এরকম পলি জমা হচ্ছে, ধরো এখানে পলি জমা হচ্ছে, এর সাথে কি বিভিন্ন সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ চাপা পড়ে যায় এবং এই পলির সাথে এগুলো ধীরে ধীরে প্রস্তুরীভূত হয়, মানে পাথরের একদম পাথরে এগুলো চেপে থাকে। এগুলো কি হয়, যখন পলি জমা হয় তার সাথে উদ্ভিদ প্রাণী চাপা পড়ে এবং সেগুলো ধীরে ধীরে প্রস্তুরীভূত হয়। প্রস্তরে পরিণত হওয়ার পর ওই শিলাস্তরের মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর দেহের আকৃতির ছাপ পড়ে যায়। কি হয়, যখন উদ্ভিদ পলি জমা হচ্ছে এরকম, এর ওপর কোনো উদ্ভিদ বা প্রাণী এর ওপর পলি চাপা পড়ে যাচ্ছে, তখন সেগুলো প্রস্তুরীভূত হয়ে যায়, পরে এগুলো কি ছাপ দেখা যায়, একেই বলা হয় জীবাশ্ম। এই জন্য পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। অনেক সময় এই জীবাশ্ম দিয়ে প্রশ্ন আসতে পারে যে পাললিক শিলায় জীবাশ্ম কেন দেখা যায়। দেখো, পাললিক শিলার বৈশিষ্ট্য জানলাম, পাললিক শিলায় জীবাশ্ম কেন দেখা যায় জানলাম। দেখো, পাললিক শিলাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। আগ্নেয় শিলাকে যেমন দুটি ভাগে ভাগ করা যাচ্ছিল, পাললিক শিলাকেও সেরকম প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংঘাত শিলা, একটা হচ্ছে অসংঘাত শিলা। পাললিক শিলার দুটো ভাগ, একটা হচ্ছে সংঘাত শিলা আর 2 নম্বর হচ্ছে অসংঘাত শিলা। সংঘাত শিলা এবং অসংঘাত শিলা। সংঘাত শিলা বলতে রাসায়নিক এবং জৈবিক উপায় ব্যতি রেখে, মানে রাসায়নিক উপায় হবে না এবং জৈবিক উপায় হবে না, কেবলমাত্র যান্ত্রিক উপায়ে যে শিলা জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে সংঘাত শিলা বলে। অর্থাৎ যান্ত্রিক উপায়ে যে পাললিক শিলা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সংঘাত শিলা। যেমন এর উদাহরণ হচ্ছে কংগ্লোমারেট ব্রেকসিয়া, এর উদাহরণ হচ্ছে ব্রেকসিয়া, একটা উদাহরণই দিচ্ছি, আর একটা হচ্ছে কংগ্লোমারেট ইত্যাদি। তাহলে যান্ত্রিক উপায়, কেবলমাত্র যান্ত্রিক উপায়ে হয়, রাসায়নিক এবং জৈবিক উপায়ে হয় না। আর অসংঘাত শিলা রাসায়নিক ও জৈবিক উপায়ে হয়। রাসায়নিক এবং জৈবিক বলতে জীবদেহ থেকে সৃষ্টি হয়। উদ্ভিদ বা প্রাণী যার জীবন আছে তাকে জীবদেহ বলা হয়। উদ্ভিদ প্রাণী থেকে সৃষ্টি হতে পারে অসংঘাত শিলা, অর্থাৎ জৈবিক উপায় হতে পারে বা রাসায়নিক উপায় হতে পারে বা কোনো শিলার সাথে বিক্রিয়া করে হতে পারে, একে বলা হয়। যেমন চুনাপাথর, লবণ শিলা, আমরা কি জানি চুনাপাথর, লবণ শিলা এগুলো রাসায়নিক উপায়ে হয়। অতএব রাসায়নিক বা জৈবিক উপায় যেটা হয় তাকে বলা হচ্ছে অসংঘাত শিলা, আর কেবলমাত্র যান্ত্রিক উপায় যেটা হয় সেটা হলো সংঘাত শিলা। অসংঘাত শিলার উদাহরণ চুনাপাথর, লবণ শিলা ইত্যাদি। চুনাপাথর। তাহলে আমাদের পাললিক শিলা সম্পর্কে আজকে জানলাম। কি জানলাম? পাললিক শিলার বৈশিষ্ট্য, পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলার শ্রেণীবিভাগ এবং জীবাশ্ম দেখা যায় কেন। দেখো, পাললিক শিলা আগ্নেয় শিলার সম্পর্কে যেমন জানলাম, ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি সম্পর্কে যেমন জানলাম, তেমন পাললিক শিলারও প্রধান কয়েকটি পাললিক শিলা সম্পর্কে তোমাদের জানতে হবে। চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর, এই তিনটে সম্পর্কে তোমাদের জানতে হবে প্রধানত। দেখো, চুনাপাথর, বেলে পাথর, আর একটা হচ্ছে কাদা পাথর। চুনাপাথর, বেলে পাথর এবং কাদা পাথর। চুনাপাথর তেল রাসায়নিক নাম কি তোমরা জানো? ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথর কি, এর প্রধান বৈশিষ্ট্য এরা বৃষ্টি এবং অ্যাসিড জলে দ্রুত দ্রবীভূত হয়। চুনাপাথর বৃষ্টিতে অ্যাসিড জলে সাধারণত দ্রুত দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম কার্বনেট পরিণত করে। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম। আগ্নেয় শিলার জন্য বলেছিলাম, দেখবে গ্রানাইট এবং ব্যাসল্ট দুটোরই ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। চুনাপাথরের তিনটেরই ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম। কারণ কি? আমরা জানি এই তিনটি পাললিক শিলা,
পাললিক শিলার বৈশিষ্ট্যই হচ্ছে যে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম তুলনামূলক, তাই এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও কম। এই চুনাপাথরের রং কিরকম হয়, ধূসর, সাদা, ধূসর এবং সবুজ রঙের কালচে হতে পারে। চুনাপাথর প্রধানত কি তৈরিতে কাজে লাগে? চুনাপাথর সিমেন্ট তৈরিতে, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে কাজে লাগে। তাহলে চুনাপাথর ধূসর, লাল, সবুজ হতে পারে। এই চুনাপাথর কিসে 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 কাজে লাগে? সাধারণত সিমেন্ট তৈরিতে কাজে লাগে, অনেক সময় লৌহ ইস্পাত শিল্পেও কাঁচামাল হিসেবে চুনাপাথর কাজে লাগে। তারপরে দেখো বেলে পাথর। এই বেলে পাথর দ্বারা প্রধান কি তৈরি হয়েছে? বিভিন্ন দেখো আমাদের লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরি মন্দির, খাজুরাহোর মন্দির ইত্যাদি তৈরি হয়েছে। লালকেল্লা, খাজুরাহো মন্দির এই বেলে পাথর দ্বারা তৈরি হয়েছে। বেলে পাথরেরও এই একই বৈশিষ্ট্য হবে, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট কম এবং প্রবেশ্যতাও খুব বেশি। বেলে পাথর কি কি রঙের হতে পারে? হলুদ, কমলা, লাল, হলুদ, কমলা, লাল ইত্যাদি দ্বারা গঠিত হয়। এবং এই বেলে পাথর দ্বারা কোনো মৃত্তিকা থাকলে সেখানে উর্বরতা সাধারণত কম হয়। আর লাস্ট দেখো কাদা পাথর। কাদা পাথরের প্রধান রং কি? কালো থেকে ধূসর। কালো থেকে ধূসর, এই কাদা পাথরের প্রধান রং হচ্ছে কালো থেকে ধূসর। এদের দ্বারা প্রধানত কি তৈরি হয়? টালি তৈরি হয়। দেখবে আগে টালির বাড়ি ছিল, অনেক এখনো গ্রাম অঞ্চলে আছে টালির বাড়ি। কাদা পাথর দ্বারা প্রধানত টালি তৈরি হয় এবং এর সচ্ছিদ্রতাও খুব বেশি। এটা ভঙ্গুর প্রকৃতি। তিনটের ক্ষেত্রেই আমরা চোখ বন্ধ করে ধরে এলো যে কাদা পাথর, আমরা বেলে পাথর বা চুনা পাথর সবগুলোর তোমরা লিখে দিতে পারো যে ভঙ্গুরতা বেশি। যেটা পাললিক শিলার বৈশিষ্ট্য সেগুলোতে এটা তিনটি পাললিক শিলা, অতএব পাললিক শিলার বৈশিষ্ট্য এর মধ্যে বিরাজ করবে। দেখো এটা হয়ে গেল, তার মানে আমাদের পাললিক শিলা সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। এরপরে দেখো তোমরা ভালো করে এই পাললিক শিলাটা পড়বে, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো আমাকে জানাবে, তার বলে দেবো। এবং তোমরা নোটস করে নেবে সঙ্গে সঙ্গে, যেটা পড়ানো হয়ে যাচ্ছে তার নোটস বানিয়ে নেবে। এরপরে দেখো আমাদের আর লাস্ট পড়ে আছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা আমি বলেছিলাম দুটো ক্লাসে শিলা করাবো, কিন্তু এখন যা মনে হচ্ছে যে দুটো ক্লাসে হয়তো শেষ হবে না। দেখো লাস্ট বলছি রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার প্রথম সংজ্ঞা কি বা রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় এবং পাললিক শিলা ভূ অভ্যন্তরের চাপ, তাপ, রাসায়নিক বিক্রিয়ায় দীর্ঘ সময় ধরে কি হয়? ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে নতুন ধর্মবিশিষ্ট যে শিলা তৈরি করে। মানে এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা চাপ, তাপ, রাসায়নিক বিক্রিয়ায় নতুন ধর্মবিশিষ্ট যে শিলা তৈরি করে তাকে রূপান্তরিত শিলা বলে। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এবং পাললিক শিলা যে দুটো শিলা, এগুলো পুরোপুরি পরিবর্তন হয়ে যায়, একদম নতুন ধর্মবিশিষ্ট যে শিলা তৈরি করে তাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। যেমন এর উদাহরণ, একটা আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট থেকে নিস, চুনাপাথর থেকে মার্বেল, এটা কি পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলার উদাহরণ। তাহলে গ্রানাইট থেকে নিস হচ্ছে একটা আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলার উদাহরণ, চুনাপাথর থেকে মার্বেল হচ্ছে একটা পাললিক শিলার রূপান্তরের উদাহরণ। এরপরে কি বলে, কিসে কিসে পরিবর্তন হতে পারে? অত্যাধিক তাপে। তাপে কি হয়? তাপের উদাহরণ হচ্ছে যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট। পিট কয়লা থেকে একটা পাললিক শিলা, পাললিক শিলা থেকে গ্রাফাইট তৈরি হয়। কিসে? অত্যাধিক তাপে। কি জানি, অত্যাধিক যদি তাপ দেওয়া হয় তাহলে পিট কয়লা রূপান্তর শিলায় পরিণত হবে, কি হবে? সেটা গ্রাফাইটে পরিণত হবে। তারপরে প্রচন্ড চাপে কি হয়? সেল থেকে স্লেট। চাপে, তাপে, রাসায়নিক বিক্রিয়া, এইটা সংজ্ঞাটা বলার সময় কি কি ভাবে হতে পারে বললাম? চাপে, তাপে এবং রাসায়নিক বিক্রিয়া। তাহলে তাপে হলো পিট কয়লা থেকে গ্রাফাইট, চাপে হচ্ছে সেল থেকে স্লেট, এবং রাসায়নিক বিক্রিয়ায় অ্যান্ডালুসাইট থেকে সিলিমোনাইট, অ্যান্ডালুসাইট থেকে সিলিমোনাইট শিলায় পরিণত হচ্ছে। তাহলে এই দেখবে একটা চার্ট দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখবে গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর থেকে কোয়ার্টজ, চুনাপাথর থেকে মার্বেল ইত্যাদি, পিট কয়লা থেকে গ্রাফাইট, যে চারটা দেওয়া আছে তোমরা এগুলো পড়বে। অনেক সময় উদাহরণ দিয়ে দেয় যে গ্রানাইট থেকে, গ্রানাইটের পরিবর্তিত রূপ কি, তখন অপশন দেওয়া থাকবে নিস, ব্যাসল্ট, অ্যাম্ফিবোলাইট, তখন হবে উত্তর হবে নিস। অতএব তোমরা এগুলো পড়বে, শর্ট কোশ্চেনে খুব কাজে লাগবে শর্ট কোশ্চেন গুলো। আর তোমরা তো দেখছো লকডাউনের মধ্যে কি হচ্ছে, শর্ট কোশ্চেনের উপর বেস করে বিশেষ করে পরীক্ষাগুলো হচ্ছে, অতএব তোমরা শর্ট গুলো খুব খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। এরপরে দেখো রূপান্তর শিলার বৈশিষ্ট্য। রূপান্তর শিলার বৈশিষ্ট্য, রূপান্তরিত শিলা কি হয়? কেলাস যুক্ত হতে পারে। আগ্নেয় শিলায় যেমন বলেছিলাম কেলাস দেখা যায়, তেমন রূপান্তরিত শিলাতেও কেলাস দেখা যায়। তাহলে এর বৈশিষ্ট্যগুলো আমরা করে ফেলি। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কি দেখা যায় বললাম?
কেলাস দেখা যায়। তাহলে রূপান্তর শিলায় কেলাস দেখা যায়। আগ্নেয় শিলাতেও এর দেখবে এর বৈশিষ্ট্য অনেকটা আগ্নেয় শিলার মতো আছে। রূপান্তর শিলায় কেলাস দেখা যায়। এই শিলা আগ্নেয় এবং পাললিক উভয় শিলার থেকেও কঠিন হয়। মানে রূপান্তর শিলা সব থেকে বেশি শক্ত হয় কোন শিলা? রূপান্তরিত শিলা। তারপরে শক্ত হয় আগ্নেয় শিলা, একবারে নরম হয় পাললিক শিলা। মানে তুলনামূলক সব থেকে শক্ত হয় রূপান্তরিত শিলা। তাহলে খুব শক্ত, 2 নম্বর বৈশিষ্ট্য দিতে পারি, খুব শক্ত এবং ভারী হয়। আগ্নেয় শিলা কি হয়? রূপান্তরিত হলে আরো বেশি মসৃণ ও চকচকে এবং ক্লাসিত হয়ে যায়। আগ্নেয় শিলা আমরা জানি এমনি ক্লাসিত হয়, কিন্তু রূপান্তর হলে আরো বেশি মসৃণ হয়, আরো বেশি চকচকে হয়, আরো বেশি ক্লাসিত হয়। তাহলে আগের তুলনায় আরো বেশি চকচকে, মসৃণ এবং কেলাসিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, এই শিলা ভঙ্গুরতা যথেষ্ট কমে যায়। মানে ভঙ্গুরতা পাললিক শিলার ক্ষেত্রে বেশি বলেছিলাম, আগ্নেয় শিলার ক্ষেত্রেও কম, আর এতেও একবারে কম। ভঙ্গুরতা মানে ভেঙে যাওয়ার পরিমাণ, মানে খুব বেশি শক্ত হয়, ভঙ্গুরতা কম হয়। 5 নম্বর দেখো, পাললিক শিলা কি বলেছি? পাললিক শিলা চাপে তাপে আবার রূপান্তর শিলা হয়। তখন কি হয়? এর জীবাশ্ম নষ্ট হয়ে যায়। তাহলে জীবাশ্মহীনতা, ওতে জীবাশ্ম যুক্ত, আর এটাই জীবাশ্মহীনতা, মানে জীবাশ্মের পরিমাণ নষ্ট হয়ে যায়। তাহলে রূপান্তর একবার গোটাটা আমি আলোচনা করছি। দেখো, আগ্নেয় শিলায় আমি কি বলেছিলাম? কেলাস দেখা যায়। রূপান্তর শিলাতেও কেলাস দেখা যায়, আর পাললিক শিলায় কেলাস দেখা যায় না। তাহলে একসাথে 3টেরই বৈশিষ্ট্য হয়ে গেল। যদি পার্থক্য আসে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তর শিলার মধ্যে পার্থক্য, তাহলে পারবো। দেখো, আগ্নেয় শিলায় কেলাস দেখা যায়, পাললিক শিলায় কেলাস দেখা যায় না, এবং রূপান্তর শিলায় কেলাস দেখা যায়। এটা আগ্নেয়, এটা করে দিচ্ছি রূপান্তরিত, এটা করি পাললিক, আর এই লাস্ট করি আগ্নেয়। তাহলে প্রথম বৈশিষ্ট্যটায় এতে কেলাস দেখা যায় না, এতে কেলাস দেখা যায়। তাহলে রূপান্তর শিলায় কেলাস দেখা যায়, আগ্নেয় শিলায় কেলাস দেখা যায়। এটা শক্ত, এটা কি হয়? অপেক্ষাকৃত কম শক্ত, মানে শক্ত কম, আর এটাও শক্ত বেশি। সব থেকে বেশি শক্ত হচ্ছে এইটাই, এটা বেশি লিখে দিচ্ছি, সব থেকে বেশি এইটা, এইটা একবারে কম, এটা তুলনামূলক শক্ত। তাহলে আগ্নেয় শিলা শক্ত হয়, পাললিক শিলা শক্ত কম হয়, রূপান্তর শিলা সব থেকে বেশি হয়। 3 নম্বর দেখো, এই আগ্নেয় শিলা চকচকে হয়, পাললিক শিলা কম চকচকে হয়।